কেউ স্লোগান দিবে জয় বাংলা, কেউ স্লোগান দিবে বাংলাদেশ জিন্দাবাদ। গ্রামগঞ্জের মানুষ কি কোর্টের সিরিয়াল বোঝে, কজ লিস্ট বোঝে? এই 34 আর 15 49 বছর পরে সে তার জমির মামলার রায় তার পক্ষে হয়েছে, তাই সে মুনাজাত ধরেছে খুশির চোটে। বছরে 6 বার বন্ধ পড়ে, 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 1 মাস 20 দিন, তারপরে সর্বশেষ ডিসেম্বরের 15 দিন। আর এই অবস্থায় মামলা জমতে 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 এখন পাহাড় সমান হয়ে গেছে। ভয়াবহ জট তৈরি হয়েছে, ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। এই ভয়াবহ বিপর্যয় যখন বিস্ফোরণের রূপ নেবে তখন আর কিছু বলার থাকবে না। প্রতিদিন 4-5 হাজার মামলা জমা হয়ে যাচ্ছে, জট পড়ে যাচ্ছে। এই করে করে 43 লক্ষ মামলার জট পড়েছে। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। শাসন বিভাগটা হলো প্রশাসন, আইন বিভাগটা হলো সংসদ। সংসদকে বলা হয় আইনসভা। আইনসভার যারা সদস্য অর্থাৎ এমপি, এরা হলো আইনসভার সদস্য, এরা আইন প্রণয়ন করে। সংসদের কাজ হলো আইন তৈরি করা, এই বিচার বিভাগের কাজ হলো সেই আইন অনুযায়ী বিচার করা, আর প্রশাসনের কাজ, শাসন বিভাগের কাজ হলো ওই বিচারটা মাঠ পর্যায়ে কার্যকরী করা। এজন্য 3টা অঙ্গ, প্রত্যেকটা দেশের এই 3টা অঙ্গ ছাড়া দেশ চলে না। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তা আমাদের দেশে বিচার বিভাগ, আমাদের দেশে না সারা বিশ্বে বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একেবারে সেই 3টা অঙ্গর একটা অঙ্গ ছাড়া আর একটা অঙ্গ চলতে পারে না, এরকম হলো একটা দেশের এই 3টা বিভাগ। তা আমাদের দেশে বিচার বিভাগের ওই জনবল স্বল্পতা, বিচারক সংকট, এজলাট সংকট, বিভিন্ন সংকটের কারণে, তারপরে বিভিন্ন দুর্নীতির কারণে বিচার বিভাগ একেবারে স্থবির হয়ে গেছে। বিচার বিভাগ থেকে যে মানুষের ন্যায় বিচার পাওয়া বা আইনি অধিকার যেটা পাবে, সেই আইনি সুযোগ সুবিধা থেকে একেবারে বঞ্চিত হচ্ছে দেশবাসী। এই অবস্থায় সর্বশেষ একটু বলি, পুরোটা বলতে গেলে আমার 2 দিন একটা না 24 ঘন্টা বললেও ফুরাবে না। আমি সর্বশেষ একটু বিষয় একটু উল্লেখ করতে চাই। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 2টা শাখা, একটা আপিল বিভাগ, 2টা বিভাগ, একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে এত মামলা জট তৈরি হয়েছে যে নিম্ন আদালতেও একই অবস্থা, তারপরেও হাইকোর্টে যে মামলা জট তৈরি হয়েছে, এখানে যে মামলা নিষ্পত্তির জন্য আসে, সব কিছু স্থবির হয়ে গেছে গত 1.5 বছর আগের থেকে। আমরা যেটা দেখছি, আসলে সত্যটা বলতে হবে, আওয়ামী লীগ আমলেও দেখেছি যে না, বিচার নিষ্পত্তি অনেকটাই হচ্ছে, সেটা ন্যায় বিচার হোক আর অবিচার হোক হচ্ছে। কিন্তু এই তত্ত্ব, এই অন্তর্বর্তী সরকার আসার পরের থেকে বিভিন্ন বিচারপতিকে ছাঁটাই দেওয়া হয়েছে, অনেকে পালিয়ে গেছে, বিভিন্ন রদবদল সেটা তো ছিলই। তারপরেও যারা ছিল তাদেরকে নিয়েও সুন্দরভাবে কাজ করা সম্ভব ছিল, বা মামলা জট নিরসনের জন্য কিছু করা যেত। কিন্তু সম্পূর্ণ জামিন টাবিন বন্ধ করে দিল, এবং বিচারিক কার্যক্রমে অন্যান্য সময়, স্বাভাবিক সময়ে যেখানে একটা আদালতে 100 মামলা নিষ্পত্তি হতো, অন্তর্বর্তী সরকার আসার পরে সেই জায়গায় 5টা মামলাও নিষ্পত্তি হয় না একটা কোর্টে। তারপরে ওই অবস্থা, ভাবলাম হয়তো নির্বাচিত সরকার আসলে তার পরিবর্তন হবে, কিন্তু আর এখনও সেই অবস্থায় চলতেছে। সর্বশেষ গত রমজানের ভিতরে বা এর আগেও দেখা গেছে যে হাইকোর্ট এমন একটা সমস্যা, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বছরে 6 বার বন্ধ পড়ে, 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 1 মাস 20 দিন, তারপরে সর্বশেষ ডিসেম্বরের 15 দিন। এই 6 বার হাইকোর্ট বন্ধ পড়ে, অবকাশকালীন ছুটিতে যায়। আর এই বন্ধ পড়ার কারণে মোট 180 দিনে হয় 6 মাস, তার সব ছুটি হিসাব করে দেখা গেছে 197 দিন ছুটি থাকে, মানে 6 মাসের বেশি ছুটি থাকে। আর এই অবস্থায় মামলা জমতে 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 এখন পাহাড় সমান হয়ে গেছে। এভারেজ প্রতিদিন যদি হাইকোর্টে 500 মামলা দাখিল হয়, নিষ্পত্তি হচ্ছে 5,000 মামলা দাখিল হয় যদি প্রতিদিন, সেখানে নিষ্পত্তি হচ্ছে 500-700 মামলা। প্রতিদিন 4-5 হাজার মামলা জমা হয়ে যাচ্ছে, জট পড়ে যাচ্ছে। এই করে করে 43 লক্ষ মামলার জট পড়েছে। এই অবস্থায় একটা দেশ চলতে পারে না, এই অবস্থায় দেশের মানুষ চলতে পারে না। একটা রাষ্ট্রের সর্বোচ্চ সেবা খাত বিচার বিভাগ, সেই সেবা খাত থেকে মানুষ সেবা তো দূরের কথা, এখানে হয়রানি হতে হতে মানুষ শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ রমজানের ভিতরে ওই ভ্যাকেশন শুরু হয়েছে 12 তারিখ থেকে, 12ই মার্চ থেকে খুলবে 19শে এপ্রিল। এই ভ্যাকেশনের মধ্যে, ভ্যাকেশনে সবসময় দেখা যায় যে প্রধান বিচারপতি 5-7-10টা কোর্ট দেয়, স্পেশাল কোর্ট দেয়, সেখানে মানুষ কিছু জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়গুলো নিষ্পত্তি করতে পারে, জামিন টাবিন পাইতে পারে। এখন এই রমজানের ভিতরেই যেহেতু ভ্যাকেশন হয়ে যায়, হওয়ার পরে প্রথম রমজানের আগে 2 দিন এবং রমজানের পরে 1 সপ্তাহে মাত্র একটা জামিন কোর্ট দেওয়া হয়, যেখানে জামিনের জন্য সমস্ত কোর্টে, রেগুলার কোর্টে এবং সারা হাইকোর্ট মিলায় মনে হয় 50,000 জামিন অ্যাপ্লিকেশনই পেন্ডিং রয়েছে।
সেখানে একটা মাত্র আদালত দেওয়া হয়, তাও ভ্যাকেশন কোর্ট সপ্তাহে চলে 3 দিন, 3 দিন 2 ঘন্টা করে মাত্র। এই অবস্থায়ও মোটামুটি মামলা নিষ্পত্তি হয়, ভালো জাস্টিস দিলে বা যদি অনেকগুলো বেঞ্চ দেওয়া যায় এই সময় নিষ্পত্তি হয়। তারপরে আদালতের সাথে যারা সংশ্লিষ্ট আইনজীবী সহকারী কোর্ট সংশ্লিষ্ট, রমজানের সময় ওই যারা বিচার প্রার্থী যারা জেলখানায় আছে আসামি হিসাবে, তারা অনেক সময় একটু সুযোগ সুবিধা পেয়ে জামিন টামিন পায়, আইনজীবীরাও তাদের রুজির ব্যবস্থা এখান থেকে করতে পারে কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তার এই রমজানের সময় ভ্যাকেশন হইলে বা রমজানের সময় রেগুলার কোর্ট থাকলে অতিরিক্ত কোর্ট দিয়ে প্রধান বিচারপতি যারা থাকে তারা কোর্ট চালায়, কিন্তু সেইটা তো নাই। স্বাভাবিক যে 5টা-10টা কোর্ট দেওয়ার কথা, 4-5টা কোর্ট থাকবে জামিনে, সেই কোর্টগুলো নাই। একটা মাত্র কোর্ট দেয় ঈদের আগে 2 দিন, ঈদের পরের সপ্তাহে 4 দিন। তো এই অবস্থায় একটা কোর্টে মামলা জমা পড়ে 4137টা মামলা জমা পড়ে। 4137টা মামলা একটা কোর্টে জমা পড়ে। তারপর উনি শুনানিতে যায়, শুনানিতে এক দিনে ওই 70টা 80টা 100-150 মামলা নিষ্পত্তি করে 6 দিনে উনি মামলা নিষ্পত্তি করে 700 কয়টা। আবার ওই 41 বাকি মামলাগুলো তুলে নেয়, আবার পরের সপ্তাহে যেয়ে উনি মাত্র 2টা কোর্ট দেয়। 2টা কোর্ট দেওয়ার পরে 2টা কোর্ট চলতেছে, একটা কোর্টে মামলা জমা পড়ে 1616টা আর একটা কোর্টে 3058টা। এই অবস্থায় কোর্ট চলে। 1616টা যে কোর্টে মামলা জমা, উনি প্রথম দিন আদালত কোর্ট করে 62টা মামলার নিষ্পত্তি করে। ওনার কোর্ট হলো 7 দিনের জন্য। তারপরে প্রথম দিন কোর্ট নিষ্পত্তি করার পরে যেভাবে ওনার শ্বশুর মারা যায়, ওটা মানবিক বিষয়, ঠিক আছে। উনি শ্বশুর মারা যাওয়ার পরে ওই কোর্টের থেকে উনি ছুটি নেয়, ছুটি নিয়ে উনি চলে যায় ওনার গ্রামের বাড়ি দিনাজপুরে। উনি চলে যায়, যাওয়ার পরে এই কোর্টটা ওই রকমই পড়ে আছে। ছুটি নিয়ে গেছে তো চিফ জাস্টিসের কাছ থেকে, সাথে সাথে চিফ জাস্টিস তো ওই কোর্টটা আবার পুনর্গঠন করবে আরেকজন বিচারপতি দিয়ে, ওই মামলাগুলোই যাতে আরেকজন বিচারপতি দিয়ে পুনর্গঠন করে ওই মামলাগুলো নিষ্পত্তির জন্য ব্যবস্থা করা যায়, সেটা উনি করে না। না করার পরে ওইভাবেই পড়ে থাকে, মানুষের হাহাকার কি অবস্থা। তারপরে আরেকটা কোর্টে প্রতিদিন 130-35টা মামলা নিষ্পত্তি হচ্ছে। ওখানে দেখা যাবে যে ওই 3100 মামলা আছে, ওখান থেকে হয়তো ওনার 4-5 দিনের কোর্ট, 4-5 দিন পরে উনি সর্বোচ্চ দেখা যাবে 500 মামলা নিষ্পত্তি করতে পারবে, বাকি মামলাগুলো পড়ে থাকবে। এইভাবে সপ্তাহে সপ্তাহে আইনজীবীরা অনেক কষ্ট করে অ্যাটর্নি জেনারেলের কপি দিয়ে অনেক কিছু করে নোটিশ দিয়ে সিল মারে, তারপরে আবার একটা কোর্টে অনেক যুদ্ধ করে একটা কোর্টে মামলা জমা দিতে হয়। সেই অবস্থা নাই। তারপরে 2টা কোর্টই এখন আর নাই, এই 2 দিনে নাই। যে 2টা ছিল তাও নাই। যেখানে কোর্ট দেওয়ার কথা 5টা-10টা, হয়তো কিছু মামলা নিষ্পত্তি হতো, সেটা নাই। এই রেগুলার কোর্টে প্রত্যেকটা কোর্টে কয়েক হাজার করে মামলা জমা আছে, সেগুলো নিষ্পত্তির কোনো ব্যবস্থা নাই। তো এখন আমার বক্তব্য, মাননীয় প্রধান বিচারপতি, আপনি একজন আইনজীবী ছিলেন, আপনি এইগুলো মোকাবেলা করে আসছেন, এই সংকটগুলো। মাননীয় অ্যাটর্নি জেনারেল, উনি বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী। আপনি আইনজীবী নেতা ছিলেন, আইনজীবী সমিতির সুপ্রিম কোর্টের সেক্রেটারি ছিলেন 2-3 বারের। আপনি একজন আইনজীবী, এখন অ্যাটর্নি জেনারেল হয়েছেন। বর্তমান মাননীয় আইনমন্ত্রী, আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনি একজন সিনিয়র আইনজীবী ছিলেন, এখনও আছেন, আপনি বর্তমানে আইনমন্ত্রী। তো দায়িত্বশীল জায়গায় যে আপনারা তো আইনজীবী, তা আপনারা কি আইনজীবী হয়ে আইনজীবীদের সমস্যা বোঝেন না, কোর্ট কাছারির সমস্যা বোঝেন না? আমরা এই 3 জন ব্যক্তি সহ যারা দায়িত্বশীল পদে আছেন, পাশাপাশি সর্বোপরি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনি দ্রুততার সাথে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনে করে আপনি একটা মনিটরিং সেল গঠন করে দেন। প্রধানমন্ত্রী দপ্তরের কেউ, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয় আইনমন্ত্রী, তাদেরকে নিয়ে বসে দ্রুততার সাথে, এই যে একজন কোর্ট ছুটিতে গেছে, সাথে সাথে তো উচিত ছিল ওই জায়গার একটা কোর্ট পুনর্গঠন করে ওই সিরিয়ালের মামলাগুলোই শোনা, তাহলে তো মানুষ একটু নিষ্কৃতি পেত। আপনি অবাক হবেন, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয় আইনমন্ত্রী, প্রত্যেকটা দিন ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে মহিলারা চলে আসে হাইকোর্টে, সেই গাইবান্ধার থেকে, সেই সিলেট থেকে, সেই হবিগঞ্জ থেকে, সেই পঞ্চগড় থেকে, সেই সাতক্ষীরা থেকে বাচ্চা নিয়ে আসে, ভোরবেলা গাড়িতে নামে, নাইট কোচে আসে কোর্টের বারান্দায় দাঁড়ায় থাকে। কি ব্যাপার, আমার ছেলের জামিনের শুনানি আছে, আমার স্বামীর জামিনের শুনানি আছে হাইকোর্টে, অমুক স্যারকে দিয়েছি। অমুক স্যার বলে কোর্ট নাই, কোর্টে তো অনেক সিরিয়াল, কি করবে? গ্রামগঞ্জের মানুষ কি কোর্টের সিরিয়াল বোঝে, কজ লিস্ট বোঝে? তাদেরকে আইনজীবীরা বোঝাতে পারে না। না বোঝাতে পারলে তারপরে সেই চেম্বারের ভিতর মারামারি, খুনোখুনি, ঝগড়াঝাটি হচ্ছে প্রত্যেক দিন সব আইনজীবীর সাথে মক্কেলদের। কি পরিস্থিতি, আইনজীবীরা অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে এই মানুষের গালি খাইতে খাইতে। সারা বাংলাদেশের মানুষ তাকায় থাকে যে সকালে হাইকোর্টে আমার স্বামীর জামিন শুনানি আছে, নিষ্পত্তি হবে। আমাদের কথা, আইনজীবীদের কথা, যে ওই মামলা জামিন না দিক,
আদালতের কাছে যেটা মনে হবে সন্তুষ্ট হয়ে উনি জামিন দিবে, না হলে দিবে না। এটা নিয়ে কারোর কোনো আফসোস নাই, এটা আদালতের বিষয়। কিন্তু আমি যদি সেই শুনানিটাই করতে না পারি, তাহলে আমার যে পার্টিরা আমরা কি বুঝ দেবো, পার্টির আইনজীবী স্যারেরা কি বুঝ দিবে? এই আইনজীবীরা কত যে কষ্টে আছে, কত গালিগালাজ শুনতেছে প্রতিটা দিন মক্কেলদের কাছে। এরা মানসিকভাবে সব রোগী হয়ে গেছে, তারা মামলা কোর্টের মামলা নিষ্পত্তি করতে পারতেছে না। মামলা শুনানি হওয়ার পরে যেটা হয় হবে। তারপরে অনেক মামলা আছে, ওই আদায় এমন কিছু জাস্টিস ছিলেন বা আছে, বিচারপতি রেজাউল হক উনি প্রমোশন নিয়ে এখন সুপ্রিম কোর্টের জাস্টিস, বিচারপতি এস এম এমদাদুল হক উনিও সুপ্রিম কোর্টের জাস্টিস, তারপরে আছে বিচারপতি খায়রুল আলম, তারপরে আছে বিচারপতি হাফিজুল আলম, বিচারপতি কুদ্দুজ্জামান, আরও আছে অনেকে। তারা প্রতিদিন 400-500 করে মামলা নিষ্পত্তি করে। সেই বিচারপতিদেরকে পাওয়ার দেওয়া হয় না। সেই বিচারপতিরা যদি পারে, অন্য যাদেরকে দেন তারা কেন পারবে না? আর মামলা নিষ্পত্তি করতে একটা মামলা তো বিচারপতির এত শোনার কিছু নাই। সিম্পল সত্য মূল পয়েন্ট দু একটা শুনে আইনজীবীদের কাছে উনি কমন অর্ডার দিবে। মাঝখানে কিছু কমন অর্ডার দিয়ে একদিনে 400-500-700 মামলার জামিন দেওয়া হয়েছে। এ নিয়েও সারা দেশে বিতর্ক হয়েছে। আইন উপদেষ্টা নিজে বলেছে গত সরকারের যে এত মামলায় জামিন দেয় কিভাবে, কেন এত মামলায় কি 400-500 না, একদিন ইচ্ছা করলে একটা কোর্ট 5000 মামলা নিষ্পত্তি করতে পারে। একই বিষয় যেগুলো আইনজীবীরা, বারের একজন বিজ্ঞ আইনজীবী যেমন বেঞ্চের একজন মাননীয় বিচারপতিকে সম্মান করে, তাকে বিশ্বাস করে, ঠিকই বেঞ্চের একজন বিচারপতি বারের একজন আইনজীবীকে বিশ্বাস করে। কারণ এই বারের একজন আইনজীবী 2 দিন পরে বেঞ্চের একজন বিচারপতি, বেঞ্চের একজন বিচারপতি 2 দিন আগেও বারের একজন আইনজীবী ছিলেন। তাদের ভিতর বোঝাপড়া সম্পর্ক ভালো। তা আইনজীবীদের কাছে মামলার মূল ঘটনা শুনে, অল্প পরিসরে শুনে সে কমন অর্ডার দিয়ে দিতে পারে যে এই ধরনের মামলা যতজনের আছেন এই মামলাগুলো কমন অর্ডার দেওয়া হলো। তাতে দেখা যাবে যে একদিনে 2 ঘন্টায় 2000 মামলাও নিষ্পত্তি করা সম্ভব, কোনো সমস্যা নেই। এটা বৈধ, আইন অনুযায়ী করা যায়। কারণ একই বিষয় যদি 50টা মামলা থাকে, আমার তো একটা শোনার পরেই বাকি 49টার অর্ডার দেওয়া যাচ্ছে, একই জিনিস। কারণ যেহেতু আমি বারের আইনজীবীকে বিশ্বাস করি, বারের আইনজীবী যেহেতু কোর্টকে বিশ্বাস করে, বিচারপতিকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গায় থেকে লিগালিটি দেখে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এইভাবে কমন অর্ডার দিয়েও এই মামলা জট থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়। সারা বাংলাদেশের মানুষ, 64 জেলার মানুষ তাকায় থাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে যে আমার বিচারিক অধিকার পাবো, বিচারের অধিকার পাওয়ার জন্য আমি হাইকোর্টে মামলা করেছি, ওখানে নিষ্পত্তি যে পক্ষে যাক সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে জট তৈরি হয়ে ভয়াবহ পরিস্থিতি, বহির্বিশ্বে যেমন যুদ্ধ বিগ্রহের কারণে মানুষের ভিতর মানবিক সমস্যা তৈরি হয়েছে, মানবিক সংকট সৃষ্টি হয়েছে, ঠিক বাংলাদেশে বিচার বিভাগের কারণে, বিচার বিভাগের এই জটের কারণে, বিচার বিভাগের ভুল ত্রুটি, বিচার বিভাগের সঠিক বিবেচনা, বিচার বিভাগের এই মামলা নিষ্পত্তির মনিটরিং সেল না থাকাতে এই বাংলাদেশে বিচার বিভাগের কারণে মানুষের ভিতর ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই অবস্থার থেকে মুক্তি পাইতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনি দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি কি পরিমাণ হচ্ছে, কি পরিমাণ জমা আছে, কি পরিমাণ নিষ্পত্তি হবে, কোর্টকে টার্গেট দিয়ে যে আপনারা এই পরিমাণ মামলা নিষ্পত্তি করবেন, এইরকম টার্গেট দিয়ে তো মামলা নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য একটা মনিটরিং সেল গঠন করেন। যে সেলে থাকবে প্রধানমন্ত্রী অফিসের লোক, চিফ জাস্টিসের লোক, ওই অ্যাটর্নি জেনারেলের লোক, আইনমন্ত্রীর লোক, 4টা দপ্তরের লোক থাকে একটা মনিটরিং সেল গঠন করেন যে প্রত্যেকটা এজলাসে প্রত্যেকটা বিচারপতির কাছে কি পরিমাণ মামলা জমা আছে এবং কি পরিমাণ নিষ্পত্তি করতে হবে, সেই অনুযায়ী করে এই দেশের জনগণকে সঠিক সেবা দেওয়া যায়। এত বড় সেবা খাত থেকে যদি মানুষ সেবা না পেয়ে উল্টে আরো হয়রানির শিকার হয়, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হলো আদালত। সেই সর্বশেষ আশ্রয়স্থলে যে মানুষ যদি হয়রানির শিকার হয়, মানুষ যদি কষ্ট করে, তারা যদি আইনজীবীদেরকে, বিজ্ঞ আইনজীবীদেরকে গালিগালাজ করে, বিজ্ঞ আইনজীবীরা তাদের গালিগালাজ শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারতেছে না, কোর্টে চেম্বারে আসতে ভয় পাচ্ছে যে মক্কেল এসে বসে রয়েছে আমার দিনাজপুর থেকে, মক্কেল আবার কক্সবাজার থেকে, মক্কেল আমার পটুয়াখালীর থেকে এসে আমার চেম্বারের সামনে বসে আছে, ভয়ে কোর্টে আসতে সাহস পাচ্ছে না গালিগালাজের কারণে, আর এই কোর্টের ভিতর হাতাহাতি করার কারণে হতে পারে এই ভয়ে। এইভাবে দেশ কি আর চলতে পারে? এইভাবে কি বিচার অঙ্গন চলতে পারে? কেন আপনি এই যে এই ঈদের পরে ভ্যাকেশন কোড 2 দেবেন, কেন ভ্যাকেশন কোড 10টা দিবেন, 10টা দিয়ে বলে দেবেন যে প্রতিদিন 500-1000 করে মামলা এক একজন নিষ্পত্তি করবেন। আপনারা এইভাবে করে কমন অর্ডার দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করেন। রেগুলার কোর্টে এই খুলবে 19 তারিখে, প্রত্যেকটা রেগুলার কোর্টে রমজানের আগের থেকেই একটা কোর্টে 5,500, 7,000, 10,000 করে মামলা পেন্ডিং পড়ে আছে, সিরিয়াল জটে রয়েছে, এক একদিন নিষ্পত্তি হচ্ছে 8টা, 10টা, 20টা, 25টা করে মামলা। এইভাবে আর চলতে পারে না। বিচারপতি রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি খায়রুল আলম, বিচারপতি কুদ্দুজ্জামান যদি পারে প্রতিদিন 500-700 মামলা নিষ্পত্তি করতে, আর এক বিচারপতি কেন পারবে না?
মাননীয় প্রধান বিচারপতির উচিত ছিল যেদিনই একটা কোর্টের জাস্টিসের শ্বশুর মারা গেছে সাথে সাথে ওনাকে ছুটি, উনিই তো ছুটি দিয়েছে, সাথে সাথে 1 ঘন্টার ভিতরে ওই জায়গা আর একজন বিচারপতি নিয়োগ করে মুহূর্তের ভিতর ওই কোর্টটা রিফর্ম করে দিয়ে ওই কোর্টটা আবার গঠন করে দিয়ে ওই মামলা সিরিয়ালের মামলাগুলোই আবার নিষ্পত্তির জন্য শুনানি করা উচিত ছিল। হাইকোর্টে বিচারপতি আছে 106 জন বিচারপতি আছে, তার যে কোনো একজনকে দায়িত্ব দিলে সে করতে বাধ্য। এই অবস্থা আর কতদিন চলবে? এই বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, এই বিচার বিভাগের এই মামলা জটিলতায় মানুষ শেষ হয়ে গেছে। একটা উদাহরণ দিই, এই প্রায় 17 সালে আমি দেখেছি একটা মানুষ ওই হাইকোর্টে বারের ছাদে কম্পিউটারের দোকানের সামনের বেলা 11টার সময় মুনাজাত ধরেছে। লোকটার বয়স হবে 80 থেকে 85 বছর। তা আমি হঠাৎ করে বলতেছি, মুরব্বী আপনি মুনাজাত ধরলেন কে বেলা 11টায়? কয় যে বাবা এই হাইকোর্টে একটা মামলা ছিল, আমার জমির মামলা, 34 বছর হাইকোর্টে চলার পরে আজকে আমার পক্ষে রায় হয়েছে, আর নিচের কোর্টে চলেছে 15 বছর। এই 34 আর 15 49 বছর পরে সে তার জমির মামলার রায় তার পক্ষে হয়েছে, তাই সে মুনাজাত ধরেছে খুশির চোটে। একটা মামলা যদি 49 বছর চলে আদালতে, তা বললে যে আমার দাদা করেছিল মামলা মরার আগে, আমার বাপ চালাই গেছে, আমার বাপও মারা গেছে, এখন আমি চালাই, আজকে আমি রায় পেলাম। এই হলো বিচার ব্যবস্থা। এইভাবে মানুষ সব শেষ হয়ে যাচ্ছে। এমনও দেখা গেছে যে একটা মামলা 2 মাসের ভিতর তার 2 মাস তার সাজা, কিন্তু সে জেলে আছে, তার মামলা হাইকোর্টে জামিনের জন্য আসছে, সে এই সিরিয়ালের ফাঁদে পড়ে 6 মাস 8 মাস 9 মাস 1 বছর সিরিয়ালই পাচ্ছে না শুনানি করার, কিন্তু ওই মামলার সর্বোচ্চ সাজা 6 মাস। 6 মাসের সাজা সে 9 মাস ফাও খাটতেছে। এই লোকের জামিন শুনানি পাচ্ছে না সিরিয়ালের কারণে। শুনানি হলে কোর্ট সন্তুষ্ট হয়ে 10 সেকেন্ডের ভিতর মামলা শুনানি করে সে জামিন দিয়ে দেবে, বিচারপতি খুশি হয়ে। এরকম সব মামলাও এই সিরিয়াল জটে পড়ে আছে, ওই মানুষটা জেলখানায় পৌঁছতেছে অহেতুক। এইভাবে একটা দেশের কোর্ট কাছারি চলতে পারে না। এ দেশে ওই বিচারক স্বল্পতা আছে, এজলাস স্বল্পতা, জনবল সংকট আছে, এটা আমরা মেনে নিই। তারপরেও হাইকোর্টের যে অবস্থা আছে, প্রধান বিচারপতি যদি মনে করে যে আমি একটা বেঞ্চের জায়গায় 10টা বেঞ্চ গঠন করে দেবো 10 জন বিচারপতি দিয়ে আমি তাদেরকে ডিরেকশন দিয়ে দেবো, আপনারা দ্রুত মামলা নিষ্পত্তি করেন। একটা মামলা শুনতেছে 5 ঘন্টা, আবার 1 ঘন্টায় 200 মামলা শুনতেছে এক বিচারপতি। তো উনি যদি 1 ঘন্টায় 200 মামলা শুনতে পারে, ইনি 5 ঘন্টায় একটা মামলা শুনবে কেন? উনি পারে না 200 মামলা শুনতে? এখন এই অবস্থার থেকে যদি নিষ্কৃতি দেওয়া না হয়, এ দেশবাসী ধ্বংস হয়ে গেল। এ দেশবাসীর আর বিচারের প্রতি আস্থা থাকবে না, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি। এটা অতীতে আরও আস্থাহীনতা এসে গেছে। তা আমরা চাইছিলাম স্বাধীন বিচার বিভাগ, সেদিনও স্বাধীন সচিবালয় গঠিত, বিচার বিভাগের সচিবালয় গঠিত হয়েছে, সেটা ভিন্ন বিষয়, ওই দিকে আর না যাই। আমার কথা যে বিচার বিভাগে যে অবস্থায় আছে, এই অবস্থার থেকেই মামলা নিষ্পত্তি করা সম্ভব, মানুষকে সঠিক ন্যায় বিচার দেওয়া সম্ভব, মানুষের মামলা নিষ্পত্তি করা সম্ভব। মানুষ বলে না যে জোর করে আমার জামিন দেন, লয়ার বলবে না, আইনজীবী বলে না। তার কথা যে আমি যাতে শুনানি করার সুযোগটা পাই, কারণ সে জানে শুনানি করতে পারলেই আসামিটা জামিন দিবে। আর বিচারপতিদের তো আর কেউ আত্মীয় না, বিচারপতিদের কেউ শত্রু না আসামিরা, তারা ন্যায় বিচারই করবে। কিন্তু আমি সেই ন্যায় বিচারটা যদি আমি সঠিকভাবে ওই উপস্থাপন করতে আমার 6 মাস চলে যায়, আমি সিরিয়ালের জটে পড়ে, সিরিয়ালের ফাঁদে পড়ে আমি মামলাটা যদি শুনানি করতে না পারি, এভাবে আর কতদিন চলবে? মাননীয় প্রধান বিচারপতি থেকে বলছে, আপনি একজন আইনজীবী ছিলেন, আপনি এই অবস্থা ফেস করে আসছেন। অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী ছিলেন, আপনি এই অবস্থা ফেস করে আসছেন। আপনারা এই আইনমন্ত্রী সাহেব বিজ্ঞ আইনজীবী ছিলেন, অ্যাটর্নি জেনারেল হয়েছেন, এখন আইনমন্ত্রী, আপনি ওই অবস্থা ফেস করে আসছেন। আপনারা জানেন বাস্তব অবস্থা, আপনারা জানে শুনে কেন ওই দায়িত্বশীল পদে যাই এখন এইগুলোর বিরুদ্ধে, এইগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করতেছেন না? না করে এই যে মানুষকে, কোটি কোটি মানুষকে কেন হয়রানি করতেছেন? 64টা জেলার মানুষ যেখানে তাকায় থাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দিকে, আজ তারা এখান থেকে আইনজীবীরা ফোন দেয়, আইনজীবীরা ভয়ে ফোন ধরে না, হাজার হাজার বার রিং হচ্ছে, মক্কেল ফোন দিচ্ছে, আসামির স্ত্রী ফোন দিচ্ছে, আসামি জেলখানায় রয়েছে, ফোন ধরে না আইনজীবী, বিজ্ঞ আইনজীবী স্যারেরা ফোন ধরে না। কারণ হলো ফোন ধরে সে কি বলবে? সে তো আইনজীবীরা মামলা নেয় একটা সময় দিয়ে, যে এই কয়দিনের ভিতর তোমার মামলার সমাধান করে দেবো, এই কয়দিনের ভিতর শুনানি করে দিব। সেখানে সে 15 দিন সময় নিলে সেই জায়গায় 6 মাস লাগতেছে একটা মামলা শুনানি করতে। তাহলে সে কি বুঝ দেবে এই পার্টিকে? এই অবস্থায় ভয়াবহ পরিস্থিতি চলতেছে এই বিচার বিভাগে, বিশেষ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই মামলা জটের কারণে। এই মামলা জট থেকে দ্রুত মানুষকে মুক্তি দিন, দ্রুত মামলা শোনার ব্যবস্থা করুন, একটা বেঞ্চের জায়গায় 5টা বেঞ্চ গঠন করে দিয়ে নিয়মিত মামলা শুনানির ব্যবস্থা করাইয়ে দ্রুততার সাথে, এবং টার্গেট দিয়ে দেন যে আপনার কোর্টে মামলা পড়েছে 2000 মামলা জমা পড়ছে, আপনি এই 2000 মামলা এই কয়দিনের ভিতর শেষ করে দিবেন।
এইভাবে টার্গেট দিয়ে দেন বিচারপতিরা, ইনশাল্লাহ প্রধান বিচারপতির কথা শুনে তারা সেইভাবে কাজ করবে। তা না হলে এই যে ভয়াবহ জট তৈরি হয়েছে, ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, এই ভয়াবহ বিপর্যয় যখন বিস্ফোরণের রূপ নেবে তখন আর কিছু বলার থাকবে না। কারণ তারপরে আমি আইনজীবীদেরকে বলি, আপনারা ওই একটা কিছু হইলে আপনারা মিছিল করে বেড়ান, ওই একজন মারা গেছে 45 বছর আগে, আর একজন মারা গেছে 51 বছর আগে, তাদের নিয়ে মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। আর আপনি এই যে আপনারা মক্কেল যাদের কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে তার মামলা নেন, মামলা চালাবেন, তা আপনার মক্কেলের পক্ষেই হাইকোর্টের 12,000 উকিল একসাথে হয়ে মিছিল দেওয়ার দরকার নেই। অন্তত সংশ্লিষ্ট জায়গায় যে আপনারা তো একটা কথা বলতে পারেন। আইনজীবী নেতা যারা আছেন আপনারা এই কাজটা করতে পারেন না, ওনারাও তো আইনজীবী ছিল, দায়িত্বশীল পদে যারা আছে তাদেরকে যে বলতে পারেন না এই বিপর্যয় থেকে উদ্ধার করেন। আপনি নিজেও জানেন, আপনিও তো দীর্ঘদিন এখানে আইনজীবী পেশায় জড়িত ছিলেন, আপনারা এটা করেন। এই আইনজীবী নেতারা ওনারা ওই স্লোগান দেবে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি অমুক তমক, ওই কেউ স্লোগান দিবে জয় বাংলা, কেউ স্লোগান দিবে বাংলাদেশ জিন্দাবাদ, এই করে রাজনীতি নিয়ে প্রতিদিন কোর্টে এসে মাঠে নেমে যাবে, স্লোগান দিবে বিভিন্ন পক্ষে। কিন্তু যাদের যে মক্কেলদের কাছ থেকে টাকা নিয়ে টাকা খাচ্ছে, যাদের কারণে এই ঢাকায় গাড়ি বাড়ি করে বসবাস করতেছে, যে সারা গ্রাম থেকে গরু বেচে ওই টিন বাড়ির চালের টিন বিক্রি করে, ছাগল বিক্রি করে, ধান বিক্রি করে, পাট বিক্রি করে, জমি বিক্রি করে এনে টাকা গুছাইয়ে আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন আইনজীবী, আপনার টাকা দিয়ে যাচ্ছে, ফি দিয়ে যাচ্ছে পার্টি, আপনি তাদের পক্ষে এরকম স্লোগান দেন। সমস্ত আইনজীবী এক জায়গা হয়ে আপনি তাদের পক্ষে স্লোগান দেন যে কোর্ট কাছারির এই অব্যবস্থা না, কোর্ট কাছারির এই স্থবিরতা কাটান, আমরা দ্রুত মানুষের মামলা নিষ্পত্তি করে তাদেরকে যেভাবে হোক আইনি সহায়তা দিই। তাদের কাছ থেকে তো আমরা টাকা নিছি, ফিরি তো আর কোনো আইনজীবী কোনো কেস করে না, কাজ করে না, কেউ করে না, আমরা করি না। তো সেখানে টাকা নিয়ে তাদের পক্ষে আমি মিছিল স্লোগান দিই, তাদের পক্ষে একত্রিত হয়ে সমস্ত আইনজীবী যায় প্রধান বিচারপতিকে বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, ওনারা তো জনপ্রতিনিধি, ওনারা বুঝবে জনগণের কষ্ট, মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলি, মাননীয় আইনমন্ত্রীকে বলি, কারণ সবাই আইনজীবী। এই প্রধান বিচারপতিও দীর্ঘদিন কোর্টে উকালতি করেছে, তারপর উনি হাইকোর্টের জাস্টিস হয়েছে, পরে 20-22 বছর পরে উনি প্রধান বিচারপতি। এখন বর্তমান যে অ্যাটর্নি জেনারেল উনি একজন বিখ্যাত আইনজীবী বাংলাদেশের, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ে প্রতিদিন মনে হয় 200 মামলা শুনানি করে বিভিন্ন কোর্টে। উনি বোঝে কষ্টটা, উনি বারের সেক্রেটারি ছিলেন 3 বার, উনি বোঝে কষ্টটা। বর্তমান আইনমন্ত্রী একজন সিনিয়র আইনজীবী ছিলেন, তারপরে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, এখন আইনমন্ত্রী। উনি আবার যখন এনারা মন্ত্রী থাকবেন আবার ওই আইন পেশায় ফিরে আসবে, এই জায়গায় আবার ওকালতি করবে। ওনারা বোঝেন সমস্যাটা, বোঝার পরেও দায়িত্বশীল পদে যাইয়ে আপনারা চোখে দেখার পরেও কেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন না? আমি সরাসরি হস্তক্ষেপ কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি সরাসরি হস্তক্ষেপ করে এই 3 জন সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বসে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিন। মানুষ ভয়াবহ বিপদে আছে, মানুষের বিপদের কোনো শেষ নাই। এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কারণে হয়রানির শেষ নাই। একজন মহিলা সে তার বাচ্চাদের ভাত পেটে দিতে পারতেছে না, স্বামী জেলে, তার যদি দিনাজপুর থেকে সাতক্ষীরা থেকে গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় আসতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে, আবার যাইতে হয়, কিন্তু তার কাজের কাজ কিছু হলো না। আইনজীবী তার সাথে দেখা করতে পারতেছে না ভয়ে, আইনজীবী তার কোনো সদুত্তর দিতে পারতেছে না, তার স্বামীর জামিন শুনানি কেন হচ্ছে না? এত বড় বিপর্যয়, এত বড় অমানবিক কাজকর্ম চলতেছে। এটার থেকে এই দেশবাসীকে রক্ষা করুন, এটার থেকে দেশবাসীকে রক্ষা করে আইনের সঠিক প্রাপ্যতা জনগণ যাতে পায়, আইনের সঠিক উপকার, আইনের সুবিধা যেন সঠিকভাবে জনগণ পায়, সেই ব্যবস্থা করেন। না হলে ভয়াবহ সংকটের মধ্যে আছে এই বিচার বিভাগের কারণে বাংলাদেশের মানুষ, এই 20 কোটি মানুষ। এর থেকে জনগণকে উদ্ধার করুন। জনগণ এর থেকে উদ্ধার হতে না পারলে ভবিষ্যতে এই বিচার বিভাগ এবং এই সরকার, এই বিভিন্ন সেক্টর, এই অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি যারা দায়িত্বশীল পদে আছে, তাদেরকে, এই আইনজীবীদেরকে এখন যেমন গালিগালাজ করতেছে, একসময় তাদেরকেও এইভাবে গালিগালাজ করবে। আমরা সেইটার থেকে এই পর্যায়ে যাইতে চাই না, জনগণ সেটা চায় না। এদেশের মানুষ খুব ধৈর্যশীল, ওই একদিনের জায়গা 5 দিন জেল খাটতে চায়, তবু তারা কোনো রকম কোনো অন্যায় কাজের সাথে যাইতে চায় না। এদেশের সাধারণ জনগণ, এদেশের সাধারণ এই আইনি সহায়তা যারা চায়, তারা এটা চায় না। তো এইটা তাদেরকে আর চাওয়ায়েন না, যেভাবেই হোক এই সমস্যা দ্রুত, এই সংকটের দ্রুত সমাধান করেন। দ্রুত সমাধান করে সত্যিকারের আইনি সুযোগ সুবিধা, এই যেহেতু এটা একটা সেবা খাত,
সত্যিকারের সেবা যাতে মানুষ পায় সেই ব্যবস্থা আপনারা করেন, না হলে এর পরিণতি ভয়াবহ হয়ে যাচ্ছে। মানুষের যে মানবিক সংকট, মানবিক বিপর্যয় শুরু হয়েছে, একটা মানুষ হয়তো 5 দিন পরেই জামিন হয়ে যাওয়ার কথা, কোর্টকে শোনাতে পারলে সে তারা জামিন দিবে, কিন্তু সেখানে সে 6 মাস ফাও জেল খাটতেছে, তার পরিবারটা চলতেছে না। ওই মানুষের রুটি রুজি ইনকামের উপরই তার পরিবারের 7 জন মেম্বারের রুটি রুজি, তারা খাইয়ে না খাইয়ে 3 দিন পরে একবেলা ভাত খেতে পারতেছেন না, তাদের মানুষটা ফাও জেলে পড়ে রয়েছে, কিন্তু জামিন শুনানি করতে পারতেছে না, তাই তাকে বের করা যাচ্ছে না। এই অবস্থার থেকে মুক্তি দিন। আর মানে মানুষের অভিশাপ আর আপনারা নিয়েন না, মানুষের অভিশাপ দেওয়ার মতো পরিস্থিতি আর তৈরি করেন না, না করে এই অবস্থা দ্রুত সমাধান করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আমি এই 3টা স্তর বাদ দিয়ে আপনাকে সরাসরি বলছি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে এই বিচার বিভাগের এই সংকট, হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই সংকটটা দূর করে দ্রুত মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করুন, সেটা যেভাবেই হোক।